আসসালামু আলাইকুম। এসএসসি 2027 তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তো তোমাদের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 12 নম্বর অধ্যায় ট্রান্সফরমার। তো আজকে আমরা আলোচনা করব 12 নম্বর অধ্যায়ের ট্রান্সফরমার অংশটি। এই সিকিউটা খুবই কমন একটা সিকিউ, এবং যদি ফুল সিলেবাসে পরীক্ষা হয় তোমাদের অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে ট্রান্সফরমারের সংজ্ঞা। দেখো, ট্রান্সফরমার কাকে বলে? ট্রান্সফরমার হলো এমন একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে এসি বিদ্যুতের ভোল্টেজ ও কারেন্টের মান পরিবর্তন করে, কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত রাখে। তাহলে দেখো, ট্রান্সফরমারের সংজ্ঞাটা কি কি বললো? যে ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ হয়ে গেল যে ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হচ্ছে একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র। এই যে দেখো, স্থির স্থির বৈদ্যুতিক যন্ত্র। তাহলে ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে, তড়িৎ চুম্বকীয় আবেশ অর্থাৎ এইটা কি করে? এটা সরাসরি আহ, তারের মাধ্যমে কানেক্টেড নয়, বরং একটা আবেশের মাধ্যমে বা প্রভাবের মাধ্যমে এইটি কাজ করে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে এসি বিদ্যুতের ভোল্টেজ ও কারেন্ট। মনে রাখবা, ট্রান্সফরমার সবসময় এসি ভোল্টেজে কাজ করে। এসি ভোল্টেজ কি? এসি ভোল্টেজ মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ যেখানে আছে সেখানে কাজ করে। কারণ পরিবর্তিত তড়িৎ প্রবাহ হলেই সেখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইতে পারে। আর যেহেতু এটা তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে কাজ করে, তাই এটি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্টে এটা কাজ করতে পারে না। তাহলে এসি বিদ্যুতের ভোল্টেজ ও কারেন্টের মান পরিবর্তন করে। তাহলে ট্রান্সফরমার কি করে? একই সাথে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটার মানে পরিবর্তন করে, কোনোটা কমায় বা কোনোটা বাড়ায়, কিন্তু তাদের অনুপাতগুলো ঠিক রাখে, কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত রাখে। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি তোমরা জানো? কারণ তোমরা শব্দ ও তরঙ্গ অধ্যায় পড়ছো, সেখানে তোমরা জানো যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি হইতে পারে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখানে ফ্রিকোয়েন্সিটা অপরিবর্তিত থাকবে। সাধারণত আমাদের দেশের যে এসি কারেন্টগুলো রয়েছে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টগুলো রয়েছে, এগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, হার্টজ বা পার সেকেন্ড। তার অর্থ কি? এরা প্রতি সেকেন্ডে 50 বার করে দিক পরিবর্তন করে, অর্থাৎ 50 বার একদিকে এবং 50 বার আরেক দিকে থাকে, অর্থাৎ 100 বার এই তড়িৎ ক্ষেত্রটা পরিবর্তন হয়। সেজন্য এইটাকে বলে ফ্রিকোয়েন্সি। তাহলে তোমরা এই সংজ্ঞাটাকে সুন্দর করে মনে রাখো এবং বুঝে বুঝে যে ট্রান্সফরমার হলো একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র। কি? স্থির বৈদ্যুতিক যন্ত্র। কারণ এর মধ্যে এমন কোনো পার্ট নেই যেটা সচল, সবগুলোই অচল তোমার হচ্ছে পার্ট, সেই জন্য এইটা স্থির বৈদ্যুতিক যন্ত্র। আর কাজ করে কিভাবে? তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে, অর্থাৎ একটা প্রভাব সৃষ্টি করে এরা কাজ করে। এবং কোন বিদ্যুতে কাজ করে? এসি কারেন্টে কাজ করে, ডিসি কারেন্টে কাজ করতে পারে না। আর কি করে? ভোল্টেজ ও কারেন্টের মান পরিবর্তন করে। দেখো, তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, তোমরা অনেকে মনে করো যে ট্রান্সফরমার শুধু ভোল্টেজ কমায় বা বাড়ায়। না, কথাটা ঠিক নয়। একই সাথে ভোল্টেজ এবং কারেন্ট দুইটার মানকেই ট্রান্সফরমার পরিবর্তন করে। যদি ভোল্টেজের মান বাড়ায় তাহলে তড়িতের মান কমিয়ে দেয়, আর যদি তড়িতের মান বাড়ায় তাহলে ভোল্টেজের মান কমিয়ে দেয়। তাহলে দেখো, অলরেডি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, যে কম্পাঙ্ক এখানে স্থির থাকবে, এই কথাটা তোমরা মনে রাখবা। কম্পাঙ্ক বা হার্টজ, আর কম্পাঙ্কের এককটা কি? হার্টজ বা পার সেকেন্ড। কম্পাঙ্কের একক হার্টজ বা পার সেকেন্ড। এখন বিশেষ দ্রষ্টব্য, এই যে এখানে দেখো তিনটা কথা আমি লিখে রাখছি, খুবই ইম্পর্টেন্ট কথা, এইটা তোমরা মনে রাখবা যে ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র, যদি এটা প্রশ্নে আসে, আর এটি এসি ভোল্টেজে কাজ করে। এসি ভোল্টেজে কাজ করে। তো ডিসি ভোল্টেজে কিন্তু ট্রান্সফরমার কাজ করতে পারে না। এটি কম্পাঙ্ক অপরিবর্তিত রাখে। তারপরে কি? এটি তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে কাজ করে। তো
আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো ব্যাপারটা। এবার এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারগুলো কয় প্রকার? ট্রান্সফরমারগুলো দু প্রকার। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কি? যেই ট্রান্সফরমার ভোল্টেজের মান বাড়ায়, এই যে দেখো কথাতে আছে স্টেপ আপ, অর্থাৎ বৃদ্ধি করে, বাড়ায়। তাহলে কিসের মান বাড়ায়? ভোল্টেজের মান বৃদ্ধি করে, সঙ্গে সঙ্গে তড়িতের মান কমিয়ে দেয়। আর আরেকটি ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার, এইটা কি করে? তড়িতের মানটাকে বাড়ায় দেয় এবং ভোল্টেজের মানটাকে কমিয়ে দেয়। কোথায় কোথায় এটা ব্যবহার হয়? মনে করো যখন তড়িৎ মানে যেগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, জলবিদ্যুৎ কেন্দ্র, যেমন আমাদের চট্টগ্রামের কর্ণফুলীতে এইটা আছে, তো সেখান থেকে যখন এই তড়িৎ প্রবাহ শুরু হয় বা যখন লাইনের মাধ্যমে আসে, ওখানে কি করা হয়? ওখানে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়? সেখানে ভোল্টেজকে বাড়িয়ে তড়িৎ প্রবাহকে কমিয়ে এটা দূর দূরান্তে ছড়িয়ে দেওয়া হয়, যাতে তড়িতের অপচয়টা কম হয়। কারণ যখন দূরে দূরে তার দিয়ে তড়িৎ প্রবাহটা যায়, তখন তার মধ্যে কিছু পরিমাণে তাপ শক্তির উদ্ভব হয়। এইটাকে বলা হয় আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, এই পরিমাণ অপচয় হয়। তো এই অপচয় রোধ করার জন্য সেখানে ভোল্টেজের মানকে একদম বাড়িয়ে দেওয়া হয় আর তড়িতের মানটাকে কমিয়ে দেওয়া হয়, যাতে তাপটা কম উৎপন্ন হইতে পারে। তাতে কি হবে না? তাতে হচ্ছে সিস্টেমের লসটা কম হবে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় পাবা? এইটা তোমরা চাইলেই দেখতে পারো, তোমাদের বাসার আশেপাশে যে খাম্বাগুলো আছে, ইলেকট্রিক খাম্বা, সেখানে যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয় এগুলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ এই ট্রান্সফরমারগুলো কি করে? যে এই যে 1100 অথবা 1300 ভোল্টের যে ভোল্টেজ আছে, এগুলোকে কমিয়ে 220 ভোল্ট করে। কারণ আমাদের বাসা বাড়ির যন্ত্রপাতির জন্য 220 ভোল্টের প্রয়োজন হয়। তাহলে এই তো তোমরা বুঝে গেলে যে আমাদের ট্রান্সফরমারটা দুই রকমের, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা স্টেপ ডাউন। তাহলে একই সাথে ট্রান্সফরমার ভোল্টেজ এবং কারেন্ট দুইটার মানে কিন্তু পরিবর্তন করবে। যদি ভোল্টেজ বাড়ায় তাহলে কি হবে? তড়িতের মানটাকে কমিয়ে দেবে। আর যদি ভোল্টেজের মান কমায় তাহলে তড়িতের মানটাকে বাড়িয়ে দেবে। মনে থাকবে? এবার চলো আমরা স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারটা দেখে আসি কেমন হয়। তাহলে দেখো, তোমরা মনে রেখো কিন্তু ব্যাপারটা, যে স্টেপ আপ ট্রান্সফরমারে কি হয়? ভোল্টেজ বৃদ্ধি পায়, তড়িৎ কমে যায়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারে ভোল্টেজ কমে যায় এবং তড়িৎ বেড়ে যায়। তো কেমন হয় দেখতে? চলো আমরা দেখি। প্রথম যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারের চিত্র, আর পরের যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের চিত্র। তো দেখি কি কি আছে এখানে। দেখো, আমাদের ট্রান্সফরমার তৈরি করতে গেলে মোটামুটি 2-3টা জিনিস আমাদের বেসিক লাগবে। এক, এখানে একটা লোহার কোর থাকে, মানে লোহার একটা বড় অংশ বা কোর, এর উপরে অবশ্য আস্তরণ দেয়া থাকে একটি প্লাস্টিকের বা বিদ্যুৎ অপরিবাহী একটা আস্তরণ দেওয়া থাকে, সেইটা এখানে দেখা যাচ্ছে না। আর কি থাকে? আর থাকে তড়িৎ উৎস। দেখো এখানে এস এর মতো একটা চিহ্ন আছে, এইটাকে বলে তড়িৎ উৎস। এটা তড়িৎ উৎস, মানে যে পাশ দিয়ে তড়িৎটা ঢুকবে। আর থাকে কি? আর থাকে দুইটা কুণ্ডলী, এই যে এগুলোকে বলে কুণ্ডলী বা কয়েল। তাইলে দেখো, এই কয়েলের মধ্যে স্টেপ আপ ট্রান্সফরমারে প্রথম যে কয়েলটা পাওয়া যাবে সেই কয়েলে কম পরিমাণে পেঁচানো থাকবে, মানে প্যাঁচ সংখ্যা থাকবে কম, আর পরেরটাতে থাকবে প্যাঁচ সংখ্যাটা বেশি। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রথম যে কয়েলটা পাবো এটাকে কয়েল বা কুণ্ডলী বলে। এইটা মনে রেখো তোমরা, যে আমরা যেটাকে কয়েল বলি না, আমরা অনেক সময় বলি ফ্যানের কয়েল বা মোটরের কয়েল, এইটার বাংলা প্রতিশব্দ হচ্ছে কুণ্ডলী, মানে তার পেঁচানো তারকে কয়েল বলা হয়। তাহলে এখানে দেখো যে এখানে পেঁচানো যে তার সেইটার সংখ্যা কম, আর এখানে পেঁচানো তারের সংখ্যা বেশি। তাহলে এখানে এইটা হচ্ছে প্রথম কুণ্ডলী, এইটা হচ্ছে দ্বিতীয় কুণ্ডলী। তাহলে প্রথম কুণ্ডলীতে প্যাঁচ সংখ্যা কম, দ্বিতীয় কুণ্ডলীতে প্যাঁচ সংখ্যা বেশি। এইটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে কি হলো এতে? স্টেপ আপ ট্রান্সফরমারে কি হয় ভাইয়া বলো? সেইটা হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি পায় আর তড়িৎ প্রবাহ কমে যায়। তো
একটা ট্রান্সফরমারের কোনো একটা কয়েলে তড়িৎ প্রবাহ ভোল্টেজ কমবে কি বাড়বে সেটা নির্ভর করে তার প্যাচ সংখ্যার উপর। যদি প্যাচ সংখ্যা বেশি হয় তাহলে ভোল্টেজ বাড়ে, মানে আবেশীয় ভোল্টেজটা বাড়ে। সরাসরি ভোল্টেজ কিন্তু বাড়ে না, আবেশীয় ভোল্টেজটা বাড়ে। আর প্যাচ সংখ্যা যদি কম হয় তাহলে আবেশীয় ভোল্টেজ কমে যায়। তাহলে তোমরা কিন্তু একটা প্রশ্ন করতেই পারো যে ভাইয়া তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি স্টেপ স্টেপ আপ যে ট্রান্সফরমার আছে সেখানে প্রথম যে কুণ্ডলীটা পাওয়া যাবে ওখানে আমরা পেঁয়াজ সংখ্যা খুবই কম রাখবো, আর দ্বিতীয় যে কুণ্ডলী আছে পরে সেইটাতে পেঁয়াজ সংখ্যা একদম অসীম করব। তাহলে কিন্তু হবে না ভাইয়া, কারণ অসীম করলে এখানে হচ্ছে প্রতিটা জিনিসের একটা সীমা থাকে, নির্দিষ্ট সীমার মধ্যেই তোমার ওটাকে বাড়াতে বা কমাতে হবে। তার তো একটা ধারণ ক্ষমতা লাগবে, তাই না? আর সেইটা নির্ভর করবে এই কোরের আকার। হ্যাঁ, তুমি চাইলে অসীম পর্যন্ত বাড়াইতে পারো, তাহলে কোরটাকেও সেইভাবেই তোমার ডিজাইন করতে হবে। কোরটা যদি তোমার হচ্ছে স্বাভাবিক হয়, তুমি সেখানে অসীম পরিমাণে ভোল্টেজটাকে বাড়াইতে পারবা না। যাই হোক, তাহলে বুঝতে পারছো তোমরা, আশা করি। এবার এখানে আসো, দেখো এখানে আমি লিখিনি এগুলো, কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এইটা হচ্ছে আমাদের তড়িৎ উৎস, এইটা হচ্ছে প্রথম কয়েল, এইটা হচ্ছে দ্বিতীয় কয়েল, আর এখানে ভোল্টেজ দেয়া আছে। তাহলে দেখো এবার কিন্তু প্রথম যে কুণ্ডলী সেই কুণ্ডলীতে প্যাচ সংখ্যা বেশি না ভাইয়া? তাহলে এবার এখানে ভোল্টেজটা থাকবে বেশি, আর পরবর্তীতে এই যে দ্বিতীয় কুণ্ডলী এখানে আবেশীয় ভোল্টেজটা হবে কম। কেন? কারণ আমরা জানি যে ভোল্টেজের মান বাড়বে কি কমবে সেইটা নির্ভর করে এই কয়েলের প্যাচ সংখ্যার উপর। যদি প্যাচ সংখ্যা বাড়ে তাহলে আবেশীয় ভোল্টেজ, আবার বারবার আমি একটা কথা বলছি, তোমরা এটা মাথায় গেঁথে নিও ভাইয়া, সেইটা হচ্ছে আবেশীয় ভোল্টেজ। এটা কিন্তু অরিজিনাল কোনো ভোল্টেজ নয়। আবেশীয় ভোল্টেজ মানে একটা সুডো ভোল্টেজ বলতে পারো, কারণ এখানে এই যে ট্রান্সফরমারের মধ্যে রিয়ালিটি হচ্ছে কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না বা ভোল্টেজ আলাদা করে নতুন করে সৃষ্টি হয় না। এখানে জাস্ট ভোল্টেজটা আবেশিত হইতে পারে, অর্থাৎ এখানে কুণ্ডলীর কারণে এখানে একটা তড়িৎ প্রবাহ যেহেতু সৃষ্টি হয়, আবেশীয় তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তার কারণে এই ভোল্টেজটা একটু কি হয়, আবেশীয় ভোল্টেজটা বাড়ে, কিন্তু মূল ভোল্টেজটা কিন্তু বাড়ে না, আবেশীয় ভোল্টেজ এইটা মনে রাখবা। তাহলে এখানে এই এই দুইটা দেখে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে যদি তোমাদের প্রশ্নে এইরকম স্ট্রাকচার দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা সুন্দর করে স্ট্রাকচারটাকে খেয়াল করবা যে স্ট্রাকচারটা কেমন দেওয়া আছে। এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার? তোমরা অনেক সময় এই জায়গাতে ভুল করো, স্টেপ আপ ট্রান্সফরমার দেওয়া আছে, তোমরা ম্যাথ করার সময় ওটাকে এলোমেলো করে ফেলো, তাহলে কিন্তু নাম্বার পাবা না তুমি। তাহলে এখন এই যে প্রাইমারি কয়েল আছে, এই প্রাইমারি কয়েলকে অনেক সময় মুখ্য কয়েল বলে, প্রধান কয়েল বা মুখ্য কয়েল বা প্রথম কুণ্ডলীও বলা হয়। আর সেকেন্ডারি, এটাকে সেকেন্ডারি গৌণ বা দ্বিতীয় কুণ্ডলী এইটাও বলা হয়। তো এইটা যদি তোমরা বুঝে থাকো, এর পরবর্তী অংশে আমরা ম্যাথ করে এটাকে আমরা হচ্ছে সলভ করব যে কি কি টাইপের ম্যাথ আসতে পারে। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে এখানে উভয় কুণ্ডলীতে ক্ষমতা একই থাকবে, অর্থাৎ তাদের ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে P = V × I, অর্থাৎ এই কুণ্ডলীতে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের গুণফল, আর এই কুণ্ডলীতে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের গুণফল, এইটার মান কোনো রকমের কোনো পরিবর্তন হবে না, মানে একই থাকবে। ঠিক যেমন তোমরা পদার্থের যে চাপ অধ্যায় আছে সেখানে তোমরা পড়ছো যে উভয় পাশে, প্যাসকেলের সূত্রে পড়ছো, উভয় পাশে কাজের পরিমাণটা সেম থাকে, তেমনি আমাদের এখানে উভয় পাশে কি থাকবে, তোমার ক্ষমতাটা সেম থাকবে। তবে আলাদা করে এখানে আই যদি বাড়ে, এখানে যদি এখানে আইটা বেশি না, আই বেশি আর ভিটা কম, অর্থাৎ ভোল্টেজ কম, আর পরবর্তী অংশে ভোল্টেজটা বেড়ে গেছে, তাহলে কি হবে, আইটা কমে যাবে। তাহলে এরা আলাদা আলাদা করে এই দুই কুণ্ডলীতে আই এবং ভি, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের মানটা পরিবর্তন হবে, কিন্তু তাদের গুণফল কখনো পরিবর্তন হবে না, অর্থাৎ গুণফলটা সেম থাকবে। এখানেও এসে তাই,
উভয় পাশে যে কুণ্ডলীগুলো আছে সেই কুণ্ডলীতে মোট ক্ষমতা অর্থাৎ পাওয়ার যেটাকে আমরা বলি পি ইজ ইকালস টু ভি ইন্টু আই, এই পির মানটা সেম থাকবে। এটা কিন্তু তোমরা মনে রাখবা, কারণ এইটা দিয়ে আমাদের পরবর্তী ম্যাথগুলো আমরা সলভ করব। এই একটা সূত্র এখানে আমাদের লাগবে। তাহলে আর একবার বলছি সামারি, যে উভয় কুণ্ডলীতে, সেভ করে রাখো মাথায় ভাইয়া, উভয় কুণ্ডলীতে ক্ষমতার মান সেম, ক্ষমতার মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আলাদা আলাদা করে তাদের তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের মানের পরিবর্তন হবে। বিষয়টা কেমন একটু এইরকম দেখো, তোমরা ভাবতে পারো। ধরো মনে করো এখানে হচ্ছে পাওয়ার 6, তাহলে এখানে ভি 2, তারপরে আই হচ্ছে 3, 3 দুগুণ 6। আবার এইরকম হইতে পারে যে ভি 3 আই 2, 3 দুগুণ 6, ঘুরে কিন্তু তুমি ফলাফল 6ই পাবা, কিন্তু প্রথম এবং দ্বিতীয় পজিশনে তবে কিন্তু কি হয়েছে, ভি এবং আইটা চেঞ্জ হয়ে গেছে। এইরকমই হবে। বাস এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা পরবর্তী ম্যাথগুলো সলভ করতে পারবো। তো চলো আমরা এবার ম্যাথগুলো সলভ করি। আমরা এবার দেখি যে আমরা কি করে ম্যাথটা সলভ করব। আমাদের এই অধ্যায়ের ম্যাথ সলভ করার জন্য পি ইজ ইকালস টু ভি ইন্টু আই, এই সূত্রটা আমাদের লাগবে, এটা তোমরা মাথায় গেঁথে নাও। আর আমাদের কয়েকটি হচ্ছে লাগবে, যেমন এই যে এখানে দেখো 3টা হচ্ছে সূত্র আছে, মানে 3টা সূত্রের ফরম্যাট আছে, আর এখান থেকে 3টা সূত্র হচ্ছে আনা যায়। কি মনে রাখবা তোমরা, ভিপি বাই ভিএস, এনপি বাই এনএস, আর আইএস বাই আইপি। তাহলে এই স্লোপটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কোনো ম্যাথই তোমাদের আটকাবে না। ভিপি বাই ভিএস, অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে ভিপি উপরে আছে, ভিএস নিচে আছে, এনপি উপরে আছে, এনএস নিচে আছে, আইএস উপরে আছে, আইপি নিচে আছে। তো এইটা যদি তোমরা উল্টোও করো তাহলেও সমস্যা হবে না। মাথায় রাখার ব্যাপার, ভি আর এস এইটার সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ ভিপি যদি ওপরে থাকে তাহলে এনপিও উপরে থাকবে, কিন্তু এখানে এসে উল্টো সম্পর্ক, অর্থাৎ আই এর সাথে তাদের উল্টো সম্পর্ক দুইজনারই, এখানে এসে ওপরে হবে আইএস। এইটা যদি তোমরা উল্টো করো, অর্থাৎ ভিএস কে যদি ওপরে দাও তাতেও কিন্তু সমস্যা হবে না। কি হবে ভাইয়া বলো, ভিএস ওপরে দিলে ভিপি নিচে হবে, তখন এনএস ওপরে যাবে, এনপিটা নিচে আসবে, এখানে এসে আইপিটা ওপরে যাবে, আইএসটা নিচে আসবে, এতে কোনোই সমস্যা হবে না। তারপর তোমরা রিঅ্যারেঞ্জ করে মানটা বের করে ফেলবা। তো এখান থেকে আমাদের 3টা সম্পর্ক হইতে পারে, সেটা হচ্ছে ভি আর এন এর সম্পর্ক, তারপরে এন এবং আই এর সম্পর্ক, এবং ভি এবং আই এর সম্পর্ক। তাহলে মনে রাখবা তোমরা যে ভি এবং এন এই দুইটা এখানে সমানুপাতিক, যেহেতু আমরা জানি যদি এন কি আর ভি কি, দেখো এগুলো আমি এখানে লিখে রাখছি, তো এইভাবেই তোমরা মনে রাখবা। তাহলে আইপিটা কি ভাইয়া, প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ, মানে এই কয়েলের তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আমাদের আইপি। আইপি হচ্ছে এই কয়েলের তড়িৎ প্রবাহ। তো এটা কি প্রাইমারি কয়েল না, প্রথম যে কয়েলটা পাওয়া যায় তাকে আমরা কি ধরি, প্রাইমারি কয়েল। এরপর এনপি, এনপিটা হচ্ছে এই কয়েলের, অর্থাৎ এখানে পি হবে এই কয়েলের, অর্থাৎ প্রাইমারি কয়েলের প্যাঁচ সংখ্যা। তারপরে ভিপি কি হবে ভাইয়া, ভিপি হবে এই প্রাইমারি কয়েলের হচ্ছে ভোল্টেজ, এবং পিপি আরেকটা লাগবে আমাদের, সেটা হচ্ছে প্রাইমারি কয়েলের ক্ষমতা। তাহলে এগুলো দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে, তোমরা এটা একটু মুখস্থ করে নিবা, একবার মুখস্থ করলেই এনাফ। দেখো আইপি প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ, এনপি প্রাইমারি কয়েলের প্যাঁচ সংখ্যা, ভিপি প্রাইমারি কয়েলের ভোল্টেজ, পিপি প্রাইমারি কয়েলের ক্ষমতা। সেম ওইভাবেই তোমরা পরেরটাও নেবা, যেমন আইএস সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ, এনএস সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যা, ভিএস সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, আর পিএস সেকেন্ডারি কয়েলের ক্ষমতা। আর যখন ম্যাথ করবা তখন মনে রাখবা যে পিপি এবং পিএস, অর্থাৎ প্রাইমারি কয়েলের যে ক্ষমতা, মোট ক্ষমতা, আর সেকেন্ডারি কয়েলের মোট ক্ষমতা কিন্তু সমান, অর্থাৎ তাদের গুণফল সমান, তারা কিন্তু সমান না। ভি তারপরে হচ্ছে পি, এরা কিন্তু আলাদা,
আলাদা আলাদা করে এদের হচ্ছে মান, কিন্তু এদের গুণফলটা সেম। তোমরা আশা করি বুঝতে পারছো। তো এইটা তোমরা মনে রেখো। আর এই যে ব্যাপারটা, তাহলে এইটা কিন্তু ভোলা যাবে না ভাই, একটু খেয়াল রাখবা যে কোনটা প্রাইমারি কয়েল কোনটা সেকেন্ডারি কয়েল। তবে তোমাদের একটা সতর্কতা দিই, এইটা আমি কিন্তু একটা স্টেপ আপ ট্রান্সফরমার রাখছি। তো এটা যদি স্টেপ ডাউন হইতো, আমি স্টেপ ডাউন জায়গা নিয়ে দিকে কেটে দিছি, তাহলে স্টেপ ডাউন হইলেও কিন্তু প্রথমটা তোমার হচ্ছে প্রাইমারি কয়েলই থাকবে। তো অনেকে তোমরা এভাবে মনে রাখো, শর্টকাটে মনে রাখার চেষ্টা করো যে প্যাঁচ সংখ্যা যেটাতে কম সেইটা প্রাইমারি কয়েল, প্যাঁচ সংখ্যা যেটাতে বেশি সেটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। হ্যাঁ ভাইয়া ঠিক, তুমি ঠিকই ধরছো, তবে সেইটা স্টেপ আপ ট্রান্সফরমার। কিন্তু স্টেপ ডাউন যদি হয় তাহলে কিন্তু তোমার সেই আইডিয়াটা আর কাজে লাগবে না। অর্থাৎ স্টেপ ডাউন এর আগে তোমরা দেখেছো স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল প্রাইমারি কয়েলেই পেঁয়াজ সংখ্যা বেশি থাকে। তার মানে পেঁয়াজ সংখ্যা দিয়ে তোমরা কি করবা, কখনোই এটা মনে রাখবা না, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট তোমাদের মাথায় চলে যাবে। তোমরা মনে রাখবা প্রথম যেইটা পাওয়া যাচ্ছে অর্থাৎ তড়িৎ উৎসের সাথে যেইটা আছে সেইটাই হচ্ছে প্রাইমারি কয়েল। এই যে দেখো ভাইয়া তড়িৎ উৎস এস এর মতো উল্টো এস, আর যেটা পরবর্তীতে পাওয়া যাবে সেইটাই হচ্ছে সেকেন্ডারি কয়েল। ক্লিয়ার কি কথাটা? তাহলে আবার বলছি, তোমরা এই ভুলটা করবা না, পেঁয়াজ সংখ্যা কম আর পেঁয়াজ সংখ্যা বেশি এইটা দিয়ে তোমরা প্রাইমারি এবং সেকেন্ডারি নির্ধারণ করবে না, কারণ সেটা স্টেপ আপ নাকি স্টেপ ডাউন তার উপরে কিন্তু চেঞ্জ হইতে পারে। সতর্ক থেকে ভাইয়া। তাহলে আমাদের কয়টা সূত্র লাগবে এখানে? একটা সূত্র লাগবে, P = V × I, অর্থাৎ PP = VP × IP, যেহেতু এটা সেকেন্ডারি প্রাইমারি কয়েল, আর PS = VS × IP, VS সরি IS, এটা হচ্ছে IS হবে, আমি ভুল লিখছি IS, মানে এর হচ্ছে তড়িৎ প্রবাহ এবং এর ভোল্টেজ। এরপর দেখো আমরা কয়েকটা ম্যাথ করব, ম্যাথ করলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা একটা ম্যাথ আগে সলভ করি। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020-এ আসছে একটা ম্যাথ। দেখো ম্যাথটা এইরকম, দুইটা চিত্র দেয়া আছে। তো তোমরা দেখে বলো তো ভাইয়া এটা কোন ট্রান্সফরমার, স্টেপ আপ নাকি স্টেপ ডাউন, এটা আগে তোমরা কমেন্টে জানাবা। তো এখানে দেখো আমাদের হচ্ছে যে সব মান কিন্তু দেয়া আছে এখানে। তো এখানে বলছে উদ্দীপকের গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের এ যন্ত্র, এটা একটা যন্ত্র, তাহলে এইটা কি একটা ট্রান্সফরমার। তো উদ্দীপকে এ যন্ত্রের গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা। গৌণ কুণ্ডলী বলতে কি বোঝায় ভাইয়া বলো তো দেখি? গৌণ কুণ্ডলী মানে সেকেন্ডারি কয়েল, অর্থাৎ পরের কয়েল, দ্বিতীয় কয়েল যেটা সেইটা। তো আমাকে এই কয়েলের তোমার কি প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে দেখো কোন কোন মান দেয়া আছে। এখানে 5 অ্যাম্পিয়ার দেয়া আছে, এটা অবশ্যই কিসের মান? এটা হচ্ছে আইপির মান। 220 ভোল্ট এখানে দেয়া আছে, এটা হচ্ছে ভিপির মান। এনপির মান তো 50 দেয়াই আছে। আর এই পাশে আমাকে বের করতে বলছে যে IS = হোয়াট, অর্থাৎ গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা কত হবে। তাহলে তোমরা একটা কাজ করো ভাইয়া, কি কি মান দেয়া আছে আগে লিখে ফেলো, তাহলে আমরা এই পাশে লিখি। আচ্ছা তোমরা একটা কাজ করবা এখানে, যে এই যে কোনটা কি বোঝায় এইটা আবার একবার দেখে নেবা। এই যে নিচে চার্ট দেয়া আছে এই অনুযায়ী, যে আইপি প্রাইমারি কয়েল বা প্রধান কয়েল বা মুখ্য কয়েল, আর IS এইটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, গৌণ কয়েল বা দ্বিতীয় কয়েল। তো এখানে কি কি মান দেওয়া আছে মানগুলো আমরা লিখে নিই, আসো। তাহলে প্রথমত হচ্ছে আমাদের আইপি সমান সমান কি দেয়া আছে দেখো 5 অ্যাম্পিয়ার। তারপরে আইপি, তারপরে এনপি দেয়া আছে, এনপি = 50। তারপরে কি দেয়া আছে? তারপরে হচ্ছে ভিপি দেয়া আছে 220 ভোল্ট। আমাকে তারপরে কি দেয়া আছে? এনএস দেয়া আছে 20। বের করতে হবে IS = হোয়াট। এখন তোমরা দেখো তো ভাইয়া, চিন্তা করো যে কোন সূত্রটা বুঝতে পারে। আমাদের দেখো আই এর মান দেয়া আছে, আই এর মান বের করতে বলছে, এন এর মান দেয়া আছে, আরেকটা এন এর মান দেয়া আছে। অর্থাৎ
এখানে আই এবং এন এর যে কম্বিনেশন, এই যে দেখো আই এবং এন এর যে কম্বিনেশন, তাহলে আই এবং এন এর কম্বিনেশন কততে আছে? 2 নাম্বার যে সূত্র আছে এইটাতে আছে, এইটা বসাবো আমরা আর বের করব আইএস। তাহলে এর আগে আমরা কিন্তু জানি, কি জানি ভাইয়া, যে এন আর আই এর সম্পর্কটা হচ্ছে উল্টো, অর্থাৎ এনপি আর এনএস লিখলে উল্টো লিখতে হবে আমাকে, উপরে লিখতে হবে আইএস বাই তোমার আইপি। তাহলে আমরা একটা কাজ করি, এখানে লিখবো আমরা জানি, তাহলে আমরা জানি আই এস বাই আইপি ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। তো একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, আমাদের যেহেতু আইএস বের করতে হবে উল্টে দিচ্ছি হিসেবের সুবিধার জন্য। আরেকটা কাজও করা যায়, এটা আমরা এই পাশে দিয়ে দেব, তাহলে আইএস উপরে থাকলো, আইপি নিচে, এইটা ওই পাশে গিয়ে আমরা গুণ করে দেব, তাহলে এনপি বাই এনএস গুণন আইপি। তাহলে আইএস এর মান কত বাড়াবে ভাইয়া? দেখো এনপির মান কত দেয়া আছে? 50, এনএস এর মান কত দেয়া আছে? 20, আইপির মান কত দেয়া আছে? 5। তাহলে এখানে 0 0 কাটো, 5/2 গুণন 5, তার মানে উপরে এটা গুণ হবে 25/2 ইজ ইকুয়ালস টু 12.5 অ্যাম্পিয়ার। অতএব আইএস ইজ ইকুয়ালস টু 12.5 অ্যাম্পিয়ার। দেখো তোমরা ম্যাথটা মিলায়ে নাও, তাহলে বুঝতে পারছো কত সহজ। মানে আগে আমাকে সূত্রটা লিখতে হবে আর তারপর কোন মানটা বের করতে বলছে সেই মানটা রেখে বাকিটাকে রিঅ্যারেঞ্জ করে পার করে দেওয়া লাগবে, এই তো হয়ে গেল। তাহলে আমরা আইএস বাই আইপি লিখছি আর উল্টো জিনিস লিখছি, ওপরে এনপি আর নিচে এনএস। তাহলে এগুলো কি বোঝায় আমরা কিন্তু এখান থেকে আমরা সেটা বুঝে ফেলতে পারি, তারপর মানটা বসাই দেবো, বাস হয়ে গেল। তাহলে এইটা আমাদের গ নাম্বার ম্যাথটা সলভ হলো। ঘ নাম্বার ম্যাথটা একটু আলাদা, কারণ এখানে এই যে মোটরের ম্যাথটা বা মোটরের ক্ষমতা বের করতে বলছে। তো মোটরের ক্ষমতা বের করার জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে P = W/T। কোথায় আমরা পড়ছিলাম বলো তো? এইটা পড়ছিলাম, এইটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে তোমরা পড়ে আসছো। তো সেইটা থেকে আমরা এই ম্যাথটা সলভ করব। যাদের ওই অধ্যায়টা পড়া নেই তাদের হয়তো একটু কষ্ট হবে, তবে মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে আশা করি। এবার আসো ঘ নাম্বার ম্যাথটা কি বলছে দেখি। এ যন্ত্রটির দ্বারা বি যন্ত্রটি চালানো সম্ভব কিনা তা বিশ্লেষণ করো। এ যন্ত্রটা কি ভাই? দেখো তো ট্রান্সফরমার, আর বি যন্ত্রটা কি? একটা মোটর। তাহলে এখানে যদি আমাকে এ যন্ত্র দিয়ে বি যন্ত্রটিকে চালাতে হয়, তাহলে মনে রাখবা যে এ যন্ত্রের ক্ষমতা হয় বেশি হওয়া লাগবে, না হয় এই বি যন্ত্রের ক্ষমতার সমান হওয়া লাগবে। মানে যদি তুমি ট্রান্সফরমার দিয়ে কোনো একটা যন্ত্র চালাইতে চাও, সেটা মোটর হোক আর যাই হোক, তাহলে ট্রান্সফরমার এবং ওই মোটরের ক্ষমতা হয় সমান হওয়া লাগবে দুইটা, নতুবা ট্রান্সফরমারের বেশি হওয়া লাগবে। যদি ট্রান্সফরমারের কম হয় তাহলে তো ট্রান্সফরমার ওই শক্তিটা নিতে পারবে না, ওই শক্তিটা প্রোভাইড করতে পারবে না, তাহলে চালাবে কি করে? সবসময় মনে রাখবা ট্রান্সফরমারের ক্ষমতা কোনো একটা যন্ত্র চালাইতে গেলে হয় বেশি হওয়া লাগবে, না হয় যন্ত্রের সমান হওয়া লাগবে, ন্যূনতম সমান হওয়া লাগবে, আর না হয় বেশি হওয়া লাগবে। তো আমরা এখানে বের করব ট্রান্সফরমারের ক্ষমতা বের করব, আর এই যন্ত্রের ক্ষমতা বের করব, মোটরের ক্ষমতা বের করব। বের করে দেখব কার ক্ষমতা বেশি। যদি এর ক্ষমতা বেশি হয় তাহলে এ চালাইতে পারবে, যদি এর ক্ষমতা এর সমানও হয় তাও চালাইতে পারবে, কিন্তু যদি বির ক্ষমতা বেশি হয় তাহলে কিন্তু বিকে চালানো যাবে না। তাহলে এবার দেখো আমরা কি বলছিলাম, এটার ক্ষমতা বের করব। তো আমরা দেখো গ নাম্বার প্রশ্নে কিন্তু অলরেডি আইএস এর মানটা আমরা পাইছি। আইএস এর মানটা আসছে কত বলো? 12.5। থাক, এইটা আমাদের ডাটা হিসেবে থাক, এত অ্যাম্পিয়ার। এখন আমরা কি জানি? আমরা জানি যে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে ক্ষমতা বের করতে গেলে আমাকে কি করা লাগবে?
পি ইজিক্যালস টু ভি ইন্টু আই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। আমরা এখানে তাই করব। তার আগে আমরা একটু ভাবি তো যে ভি এবং আই কোনটাতে আছে। দেখো প্রাইমারি কয়েলে এই যে প্রথম কয়েল এখানে ভি আছে, আই আছে, এখানে কিন্তু আই আছে ঠিকই, কিন্তু ভি কিন্তু নেই। তাহলে এর জন্য আমাকে কিন্তু আবার ভি বের করে বসাইতে হবে যদি আমি এখানে বের করতে চাই, কিন্তু আমি তা করব না। কি করব, প্রথম কয়েল থেকে আমি ক্ষমতাটা বের করব। কেন? কারণ আমরা তো একটা কথা জানি যে প্রথম কয়েল হোক বা দ্বিতীয় কয়েল হোক, অর্থাৎ প্রাইমারি কয়েল বা সেকেন্ডারি কয়েল, যেইটা হোক না কেন এদের উভয়ের ক্ষমতা তো সমান। তো ক্ষমতা একটা বের করলেই হচ্ছে, আমার আলাদা করে এটা বের করার কোনো দরকার নেই, আবার ভি বের করা লাগবে। যদিও বের করা যাবে, সবগুলো ডাটা এখানে দিয়ে আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কেন খামাখা কষ্টটা করব। তাহলে এখান থেকে আমাদের আগে এই ট্রান্সফরমারের ক্ষমতাটা বের করে নিই। তাহলে ট্রান্সফরমারে কি কি দেওয়া আছে দেখো, প্রাইমারি কয়েলেরটাই আমরা নিব, কারণ যেহেতু ওর ডাটাতে দিয়ে আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে যে আইপি ইজিক্যালস টু 5 অ্যাম্পিয়ার, আর দেওয়া আছে হচ্ছে ভিপি ইজিক্যালস টু 220 ভোল্ট। তো আমরা কি জানি, সূত্র কি জানি, আমরা জানি সূত্রটা কি হবে ভাইয়া বলো। সেটা হচ্ছে পিএস ইজিক্যালস টু পিপি ইজিক্যালস টু আইপি ইন্টু ভিপি। এই মানটা বসাই দাও, তাহলে 5 গুণন এত। তার মানে এখানে তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত আসবে, এইটা আসবে হচ্ছে 1100 ওয়াট। 1100 ওয়াট, ক্ষমতার একক যেহেতু ওয়াট তাই এখানে ওয়াট আসবে। এরপর আমার এইটা বের করতে হবে, এই মোটরের ক্ষমতা বের করতে হবে। তো মোটরের ক্ষমতার জন্য এখানে ডাটা কিন্তু প্রশ্নে দেয়া আছে, কিন্তু আমি লিখিনি, কারণ জায়গার স্বল্পতার কারণে আমার লেখা হয়নি। তো আমি এখান থেকে ডাটাগুলো লিখে নিচ্ছি, তোমরা একটু গাইড থেকে দেখে নেবা। তো এখানে দেখো দেয়া আছে কি, এখানে আমাকে কি করা লাগবে, এই মোটরের ক্ষমতাটা বের করা লাগবে। তো মোটরের ক্ষমতা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইটা ইজিক্যালস টু পি আউট বাই পি ইন। এইটা আমরা জানি, পি আউট বাই পি ইন। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কি করা লাগবে, এখান থেকে ক্ষমতাটা বের করা লাগবে। ক্ষমতাটা কোন ক্ষমতা হবে, পি ইন। তাহলে যদি আমি পি ইন বের করতে চাই তাহলে কি করব, তাহলে পি ইন বের করতে গেলে পি আউট বাই ইটা বের করব। এটা কি ভাইয়া, এটা হচ্ছে কর্মদক্ষতা। তো যারা 4 নাম্বার অধ্যায় করছো তারা এটা বুঝতে পারবা, আর যারা করণে একটু কষ্ট হবে। তো দেখো এখানে প্রশ্নে ইটার মানটা দেয়া আছে, ইটার মানটা দেয়া আছে কত, ইটার মানটা দেয়া আছে 90%। 90% মানে কত ভাইয়া, 0.9 মানটা আমরা বের করে নিলাম। আর আমাদের এখানে পি আউটটাকে বের করতে হবে, পি আউট। তো পি আউট মানে কি, পি আউট মানে ডাব্লু বাই টি। আর ডাব্লু মানে কি ভাইয়া, এম জি এইচ বাই টি। তো এম কি, এম হচ্ছে কতটুকু পানি উঠাচ্ছে সেই পানির ভর, যেটা এখানে দেয়া আছে হচ্ছে 200 কেজি। জি হচ্ছে 9.8, এটা ফিক্সড মান। এইচ এখানে দেয়া আছে, এইচ দেয়া আছে হচ্ছে 40 মিটার। আবার সময় দেয়া আছে 40 সেকেন্ড। তো এই 40 কেটে ফেলো, তাহলে 200 গুণন 9.8 করে এখানে যে মানটা আসবে এই মানটা হচ্ছে তোমরা বের করবা। তারপরে কি, তারপরে জাস্ট এখানে মানটা বসায় দাও। তাহলে পি আউটের মান পাইছো, এখানে 0.9 এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে পি ইনের মানটা আসতেছে এখানে কত, এখানে পি ইনের মানটা আসতে, তাহলে দেখো এইটা যদি করো এখানে 2100 সামথিং একটা মান আসবে, 2100 সামথিং, আচ্ছা 2100ই ধরে নিলাম, এত ওয়াট একটা মান আসবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মোটর আছে এই মোটরের ক্ষমতা হচ্ছে 2100 ওয়াট, আর আমাদের আগের যে ক্ষমতা এই ট্রান্সফরমারের ক্ষমতা হচ্ছে 1100 ওয়াট। তাহলে কোনটা বড় হলো ভাইয়া বলো, সেটা হচ্ছে আমাদের এই পি ইন যেটা আর কি মোটরের যে ক্ষমতা ওইটাই বড় এই পিপির থেকে, অর্থাৎ কোথায় 2100 আর কোথায় হচ্ছে 1100। তাহলে এইটাই বড়, তার মানে কি চালানো সম্ভব হবে এই ট্রান্সফরমার দিয়ে এই মোটরটা, তোমরাই ডিসিশন নাও। তার মানে চালানো সম্ভব হবে।
তাহলে দেখো এখানে ঘ নাম্বারের যে ম্যাথগুলো থাকবে সেইটার বেশিরভাগ ক্ষেত্রে এইরকম টাইপ থাকবে, অর্থাৎ একটা যন্ত্র দিয়ে আরেকটা যন্ত্র চালানো যাবে কিনা, বিশেষ করে ট্রান্সফরমার দিয়ে আরেকটি যন্ত্র চালানো যাবে কিনা, মোটর বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস, সেক্ষেত্রে তোমাদের দুইটারই কি করা লাগবে, ক্ষমতা বের করা লাগবে, বের করে দেখা লাগবে কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম। তো কি বলছি এক্ষেত্রে, যে ন্যূনতম ক্ষমতা দুইজনের যদি সমানও হয় তাতেও কোনো সমস্যা নাই, ট্রান্সফরমার দ্বারা সেই যন্ত্রটা চলবে। কিন্তু যদি ট্রান্সফরমারের ক্ষমতাই কম হয়ে যায়, যেমন এখানে ট্রান্সফরমারের ক্ষমতাটাই কম, তাহলে কিন্তু চালানো সম্ভব হবে না। হয়নি। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করছি। তবুও যদি তোমাদের দু একটা প্রবলেম থেকে থাকে তো কমেন্ট করবা, আমি সেই জায়গাতে অবশ্যই একটা ভিডিও দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, ততক্ষণ আবার দেখা হবে।